আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচ। আমি সাকিবুল আলম চৌধুরী। আমাকে অনেকে চিনেন আপনাদের মধ্যে, আবার অনেকে চিনেন না। তো ফার্স্ট অফ অল আমি পরিচয়টা দিই। আমি পড়াশোনা করছি ত্রিপুরা ডিপার্টমেন্ট আইএএসসি-তে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, চট্টগ্রামে। অনেকে চিনেন। সো আপনাদেরকে আমি ফিজিক্সের সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স অফার করার কথা ছিল। সেটার আজকে ফার্স্ট ক্লাস। তো আপনাদের এই কোর্সটাতে আমি বলেছিলাম যে সম্পূর্ণ ফ্রিতে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল একটা কোর্স করব, যেখানে আমরা কনসেপ্ট প্লাস সিকিউ এমসিকিউ এবং বোর্ড কোশ্চেন সব কিছু সলভ করব। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আগে আপনাদের কোর্সের ডায়াগ্রামটা সম্পর্কে আমি ব্যাখ্যা করি। এই কোর্সটাকে আমি টোটাল 3টা সাইকেলে ভাগ করেছি। সাইকেল 1, এখানে আমরা কি কি রেখেছি? ভেক্টর, অধ্যায় 2, অধ্যায় 3 গতি, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 and চ্যাপ্টার 6 মহাকর্ষ বিকর্ষ। টোটাল 5টা চ্যাপ্টার। কিন্তু আপনাদের টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে চ্যাপ্টার হচ্ছে টোটাল 20টা। সো প্রত্যেকটা আমি যদি 3টা সাইকেলে ভাগ করি, একটা সাইকেলে প্রায় 7টা করে অধ্যায় পড়ে। তো সেই হিসাবে যে 5টা আরও 2টা চ্যাপ্টার আমরা সেকেন্ড পেপার থেকে নিয়েছি। সেটা হচ্ছে সেকেন্ড পেপার 2 স্থিতিবিদ্যা, স্থিরতড়িৎ, এবং হচ্ছে থার্ড চ্যাপ্টার চলতড়িৎ। এই টোটাল 7টা চ্যাপ্টার মিলে আমরা সাইকেল 1 কে ডিফাইন করতেছি, এবং সাইকেল 1, এরপর সাইকেল 2, এরপর সাইকেল 3, এর উপর আমরা টোটাল ফিজিক্সের ফুল সিলেবাসটা কমপ্লিট করব, এবং সব পুরো কোর্সটাই আপনারা পাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আজকে আমাদের যেটা ফার্স্ট ক্লাস, অধ্যায় 2 ভেক্টর নিয়ে আলোচনা করার কথা, এবং ভেক্টর ফার্স্ট ক্লাস। তো ভেক্টর নিয়ে আলোচনা করার জন্য, ভেক্টর আসলে একটা রাশি, সেটা আমরা সবাই জানি। তো রাশি মূলত 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ভেক্টর রাশি, আর নাম্বার 2 স্কেলার। এটা আমরা সবাই জানি, এটা আমরা ক্লাস 9-10 পড়ে আসছি। তো ভেক্টর এবং স্কেলার এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, বেসিক পার্থক্যটা কি, এটা আমরা বইয়ের ভাষায় যদি বলি, ভেক্টরকে প্রকাশ করার জন্য মান এবং প্লাস দিকও লাগে, এবং যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান লাগে সেটা হচ্ছে স্কেলার, আর যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোটাই লাগে সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, সাপোজ এক্স এর ভর 5 কেজি। সো এই ভর একটা রাশি অবশ্যই, কিন্তু এই রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র আমার তার মানটা হলেই এনাফ, আর কিছু লাগতেছে না, ঠিক না? তো এই জিনিসটা হচ্ছে আমার কি, স্কেলার রাশি, যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, কিন্তু কোনো দিকের প্রয়োজন নেই। কিন্তু আমরা যদি অন্যভাবে বলি, সাপোজ আমরা যদি অন্য একটা রাশি নিই, যেমন ধরুন সাপোজ কেউ একজন জিজ্ঞেস করলো যে আপনার বাসা থেকে আপনার কলেজের দূরত্ব কত, সেক্ষেত্রে আপনাকে কি বলবেন? ধরুন সাপোজ এটা আপনার বাসা, এটা আপনার কলেজ, ঠিক আছে, না সরি এখানে দিই, এটা আপনার কলেজ। তো আপনার বাসা থেকে কলেজের দূরত্ব হচ্ছে কত? ধরুন সাপোজ 5 কিলোমিটার। তো সেক্ষেত্রে আপনি যদি তাকে শুধুমাত্র বলেন যে আমার বাসা থেকে আমার কলেজের দূরত্ব 5 কিলোমিটার, সে কি আপনার বাসায় যেতে পারবে? না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? শুধুমাত্র মান বললেই হবে না, সেক্ষেত্রে তাকে দিকটা বলতে হবে। ধরুন সাপোজ এটা হচ্ছে পূর্ব দিক। সো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায় কলেজ থেকে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? মানের পাশাপাশি তাকে দিকটাও বলতে হবে, যে পূর্ব দিকে 5 কিলোমিটার। তো এই টাইপের যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে, সেই রাশিকে বলা হয় ভেক্টর রাশি। সিম্পল হিসাব। তাহলে ভেক্টরের সঙ্গে কি পেলাম আমরা? যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটো লাগে সেটাকে বলা হয় ভেক্টর রাশি, আর যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই এনাফ সেটা হচ্ছে স্কেলার রাশি। এবার আসেন ভেক্টরের প্রকার। ভেক্টর অলরেডি আমি কিন্তু ডেফিনেশন দিয়ে ফেলছি, চাইলে লিখতে পারেন আপনারা, যে রাশিকে প্রকাশ করার জন্য
মান এবং দিক দুটোই লাগে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। এবার আসুন ভেক্টরের প্রকার। ভেক্টর কত প্রকার? ভেক্টর অনেক প্রকারের হইতে পারে, অনেক প্রকার আছে। তো আমরা সবগুলো পড়বো না, আপনাদের বইয়ে দেখবেন অনেকগুলো প্রকারভেদ আছে, লম্ব অনেকগুলা। তো আমরা সবগুলো প্রকার পড়বো না, আমরা সেখান থেকে কিছু পরিমাণ প্রকার পড়বো। তাহলে হচ্ছে ভেক্টরের প্রকার। নাম্বার 1 যদি বলি, এটা হচ্ছে একক ভেক্টর। নাম শুনে বুঝতেছেন একক মানে কি? এক। তাহলে যেই ভেক্টরের মান এক, সেটাই হচ্ছে একক ভেক্টর। এখন আমি প্রশ্ন হতে পারে যে ভাইয়া একক দ্বারা কি, এক দ্বারা কি বোঝাচ্ছেন, বা ভেক্টর মানে এক কিভাবে হয়? সাপোজ কোন একটা ভেক্টর মান হচ্ছে 5 i ক্যাপ, কি বললাম? মান হচ্ছে 5 i ক্যাপ। তাহলে ওই ভেক্টরকে যদি আমি তার মান দ্বারা, অর্থাৎ 5 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে যেই ভেক্টরটা পাওয়া যায় সেটাই হচ্ছে তার একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা কি পাইলাম? একক ভেক্টরের সংজ্ঞা পাইলাম যে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর, অথবা যে ভেক্টরের মান 1 সেটাই একক ভেক্টর। ঠিক আছে? এখন দেখেন তাহলে একক ভেক্টরটা আমরা কিভাবে পাই। সাপোজ এটা একটা কি ভেক্টর, এই ভেক্টরটা এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত মান হচ্ছে 6i। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা সমান 6টা ভাগে ভাগ করি, 3 4 5 6, 2 3 4 5 6, তাহলে প্রত্যেকটা ভেক্টরের এই যে প্রত্যেকটা অংশের মান কত? i ক্যাপ i ক্যাপ i ক্যাপ i ক্যাপ i ক্যাপ i ক্যাপ, ঠিক না? আর টোটালটা মিলে হচ্ছে কত? 6i ক্যাপ। তাহলে এই যে প্রত্যেকটা অংশের যে মান, এটা কত? i ক্যাপ। এটাই হচ্ছে মূলত আমার একক ভেক্টর। তাহলে একক ভেক্টর সংজ্ঞা আমরা আরেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, এবার আসেন এই যে i ক্যাপ লিখলাম, এগুলো যেহেতু আপনারা একদম বেসিক থেকে পড়াশোনা করতেছেন, অনেকে এটা বুঝেন না যে i ক্যাপটা কি আসলে। আমরা স্থানাঙ্ক ব্যবস্থা জানি না, আমরা নর্মালি সাধারণত স্থানাঙ্ক ব্যবস্থা পড়েছি পর্যন্ত, স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। ঠিক আছে? তো কার্টেসীয় স্থানাঙ্কে অক্ষ থাকে কয়টা? 3টা, x অক্ষ, y অক্ষ এবং তার উপর ঠিক এখানে লম্ব হবে, যদি আমরা লম্ব রাখতে পারি না সেজন্য আমরা এই পাশে আঁকি, এটা হচ্ছে z অক্ষ। তাহলে এই যে স্থানাঙ্ক ব্যবস্থা অক্ষ হচ্ছে টোটাল 3টা, x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ। তো আমরা যে একক ভেক্টরের কথা বললাম, প্রত্যেকটি অক্ষ বরাবর এক একটা একক ভেক্টর কল্পনা করা হয়। যেমন x অক্ষ বরাবর কি i ক্যাপ, y অক্ষ বরাবর কি j ক্যাপ, আর z অক্ষ বরাবর k ক্যাপ। এই যে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এগুলো সবগুলো এক একটা একক ভেক্টর, কিন্তু নির্দিষ্ট অক্ষ বরাবর। যেমন x অক্ষ হলে সেটা i ক্যাপ, y অক্ষ হলে সেটা j ক্যাপ, আর z অক্ষ হলে সেটা k ক্যাপ। তো এই ভেক্টরে যে i j k, i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এগুলো এখন সংজ্ঞা হচ্ছে এরকম যে যে ভেক্টরগুলোকে মানে বিভিন্ন অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো, সেগুলো হচ্ছে i j k ক্যাপ গুলা। তাহলে একক ভেক্টর সংজ্ঞা কি পাইলাম? যে ভেক্টরের মান 1 সেটা একক ভেক্টর, অথবা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় যে ভেক্টরটা পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর। নাম্বার 2, সঠিক ভেক্টর এবং নাল ভেক্টর। সঠিক ও নাল, অথবা এটাকে শূন্য ভেক্টর বলা যায়। তো সঠিক ভেক্টর অথবা নাল ভেক্টর কি? সঠিক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের একটা নির্দিষ্ট মান আছে, অর্থাৎ শূন্য ছাড়া অন্য যে কোনো মান থাকলেই সেটা হচ্ছে সঠিক ভেক্টর। আর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর তো বুঝতে পারতেছেন, যে ভেক্টরের মান শূন্য সেটাই হচ্ছে নাল অথবা শূন্য ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান শূন্য সেটা হচ্ছে শূন্য ভেক্টর, আর যে ভেক্টরের শূন্য ছাড়া যে কোনো একটা মান আছে সেটাই হচ্ছে মূলত সঠিক ভেক্টর। সঠিক ভেক্টরটা আমরা খুব সহজে বুঝতে পারতেছি, যেমন 5i, 6j, যেটাই বলি না কেন সেটাই সঠিক ভেক্টরের মধ্যে পড়বে। কিন্তু শূন্য ভেক্টরটা কিভাবে হয়? সাপোজ কোন একটা ভেক্টর 5i, ঠিক আছে? তো এই ভেক্টরটা থেকে যদি আমি সেম একটা ভেক্টর, তার বিপরীত দিকে একটা ভেক্টর কি করি, যোগ করি, এনে মূলত বিয়োগ না, আসলে এটা যোগ করা হচ্ছে। যেমন কি প্লাস দিয়ে আমি যদি এখানে -i 5i দিই, সেক্ষেত্রে বিয়োগই হয়। যাই হোক,
তো যোগ বলেন অথবা বিয়োগ বলেন যেটাই বলেন না কেন, যদি সেম মানের একটা বিপরীত ভেক্টর যোগ করি অথবা সেম মানের একটা সমান ভেক্টর বিয়োগ করি, তাহলে আমরা এখানে কি পাবো? 0। বাট ওই 0টাও তো একটা কি ভেক্টর না? অবশ্যই। তাহলে ওই যে 0 পাইলাম, যে ভেক্টরটা পাইলাম, সেটাই হচ্ছে মূলত আমার নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর, যার মান 0 বাট অবশ্যই একটা দিক আছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে সঠিক, একটা হচ্ছে শূন্য ভেক্টর। সঠিক ভেক্টরের মান হচ্ছে শূন্য ছাড়া অন্য যে কোনো কিছু হয়, আর যদি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলি সেক্ষেত্রে মান হবে অবশ্যই শূন্য। এরপর আসেন সমান এবং সদৃশ। সমান ভেক্টর কি আর সদৃশ ভেক্টর কি? আপাত দৃষ্টিতে দেখতে দুটোটা কিন্তু সেমই মনে হয়। সমান মানে যে কথা বুঝি আমরা, সদৃশ মানে একই কথাই বুঝি, কিন্তু আসলে বিষয়টা এমন না। সমান ভেক্টর মানে যেই ভেক্টরের মান এবং দিক দুটোই সমান, তাকেই বলা হচ্ছে সমান ভেক্টর। যেমন এই ভেক্টর দুইটা মান যেটুকু, মান এটার মানও যা, এটার মানও তা, এবং দিকও দেখেন দুটোটা সেম, তাই সেক্ষেত্রে এই দুটোটা ভেক্টর হচ্ছে সমান ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টরটা কি? সদৃশ ভেক্টর হচ্ছে যেই দুইটি ভেক্টরের দিক একই বাট মান একই হইতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে? যদি দিক একই হয় কিন্তু মান কম বেশি হইতে পারে, সেক্ষেত্রে সেই ভেক্টরগুলোকে বলা হয় সদৃশ ভেক্টর। আর যদি মান এবং দিক দুটোই সমান হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে সমান ভেক্টর। তাহলে আশা করি সদৃশ আর সমান ক্লিয়ার হয়েছে। এটা আমরা একটা উদাহরণ দিতে পারি। সমান ভেক্টর যদি হয়, তাহলে ধরেন একটা যদি 5i হয়, তাহলে আরেকটাও 5i, এই দুইটাই সমান ভেক্টর। ঠিক আছে না? কিন্তু আমি যদি সদৃশ ভেক্টর বলি, তাহলে 5i ক্যাপ এবং 3i ক্যাপ দুটো কিন্তু সদৃশ ভেক্টর। কেন? কারণ আমি যদি ভেক্টরটাকে কার্তেশীয় স্থানাঙ্ক আঁকি, এটা x অক্ষ, তাহলে 5i ক্যাপ হচ্ছে x এর দিকে 5 ঘর, 3 4 5। তাহলে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এই অংশটা হচ্ছে আমার 5i ক্যাপ। আর 3i ক্যাপ কোথায়? 3 ঘর পর্যন্ত, 3i ক্যাপ। দেখেন তাদের মান কিন্তু সেম না, বাট দিক একই। সেই তুলনায় তার মানে তারা কি সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর না। কিন্তু এরা দুইজন 5i ক্যাপ 5i ক্যাপ দুজন সমান ভেক্টর, যেহেতু তাদের মান এবং দিক দুটোই সমান। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন বিপরীত এবং বিপ্রতীপ। বিপরীত ভেক্টরটা আমরা নাম শুনেই হয়তো বুঝতে পারতেছি অনেকে। ফার্স্ট আসেন বিপরীত। বিপরীত ভেক্টরটা কি? যদি দুটো ভেক্টরের মান একই হয়, কি বললাম? দুটি ভেক্টরের মান একই কিন্তু শুধুমাত্র দিকটা বিপরীত, সেক্ষেত্রে তারা হচ্ছে বিপরীত ভেক্টর। যেমন এটা একটা ভেক্টর, সেম মানের আরেকটা ভেক্টর নিলাম, বাট দিকটা জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। তাই এটা যদি 5i ক্যাপ হয়, এটা অবশ্যই 5i ক্যাপ কিন্তু দিকটা অন্যদিকে, তার মানে -5i ক্যাপ। ঠিক আছে? তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একটা আরেকটা বিপরীত ভেক্টর। ক্লিয়ার কিনা? এই দুইটা ভেক্টর হচ্ছে একটা একটা কি বিপরীত ভেক্টর। তাহলে বিপ্রতীপ ভেক্টরটা কি? বিপ্রতীপ ভেক্টরটা হচ্ছে যেই দুটো ভেক্টর মান একটা আরেকটার বিপ্রতীপ। বিপ্রতীপ জিনিসটা কি? ধরেন সাপোজ কোন একটা ভেক্টর 5i ক্যাপ, তাহলে এটার বিপ্রতীপ ভেক্টর হবে 1/5i ক্যাপ। দেখেন এই মানটা এই মানের কি বিপ্রতীপ। ঠিক আছে? তাহলে বিপ্রতীপ ভেক্টর হচ্ছে কি? কোনো একটা ভেক্টরের মানের বিপ্রতীপ অন্য একটা ভেক্টরের মান যদি হয়, তখন সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তার জায়গায় বিপরীত ভেক্টরটা কি? বিপরীত ভেক্টর হচ্ছে যে কি, দুটো ভেক্টরের মান যদি সেম হয় কিন্তু দিকটা যদি বিপরীত হয়, সেক্ষেত্রে সেই ভেক্টরটাকে বলা হয় বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কথা একটু আগে আমরা বলছিলাম যখন শূন্য ভেক্টর পড়ছিলাম, তখন যে দুইটা বিপরীত ভেক্টর, এই যে একটা ভেক্টর এটা একটা ভেক্টর কিন্তু তারা বিপরীত। তাহলে দুইটা ভেক্টরের বিপরীত ভেক্টরকে যখন আপনি যোগ করবেন, তখন আলটিমেটলি আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে 0। যে 0টা আসলে কি না, স্কেলার না, এটা অবশ্যই একটা ভেক্টর হবে। তাহলে ওই ভেক্টরটা হচ্ছে আমার মূলত শূন্য ভেক্টর। আশা করি বোঝা গেছে। এরপর লাস্ট ভেক্টর প্রকারভেদ। আরো অনেকগুলো প্রকারভেদ আছে বইয়ে দেখবেন, কিন্তু আমরা লাস্ট একটা প্রকারভেদ করবো, সেটা হচ্ছে যে অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর। আগে বলি অবস্থান ভেক্টরের কথা। অবস্থান ভেক্টর কি? একটা প্রসঙ্গ কাঠামো বা এটা একটা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে পারি। এই ব্যবস্থায় সাপোজ একটা বিন্দু, তাহলে এটাকে আমি ধরলাম পি, আর এটা তো অবশ্যই মূল বিন্দু যেহেতু ও আমরা জানি। তাহলে পি বিন্দুর অবস্থান আমি যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারবো সেটাই হচ্ছে আমার অবস্থান ভেক্টর। মানে কি? ও পি, যেখানে ও পি একটা ভেক্টর মাস্ট,
তাহলে এই ওপি ভেক্টরটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। কেন? কারণ পি বিন্দুকে এই প্রসঙ্গ কাঠামোতে আমি ওপি এর মাধ্যমে কি করতে, তার অবস্থান নির্ণয় করতে পারতেছি। তার মানে কোনো একটা বিন্দু বা কোনো একটা যে কোনো কিছু একটা বলো না কেন, তার অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে আমার মূলত অবস্থান ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, সাপোজ ধরেন পি বিন্দুটা ফার্স্টে এখানে ছিল। এখন আসুন সরণ ভেক্টরে, আমরা আগে সরণ ভেক্টরটা লিখি। সরণ ভেক্টরটা কি? সাপোজ পি বিন্দুটা ফার্স্টে এখানে ছিল, সে কিছুক্ষণ পর এখানে চলে আসছে। তাহলে এই পয়েন্টটাকে আমরা ধরি কিউ, আর এটা হবে আমার মাস্ট ও কিউ। তাহলে সরণ ভেক্টরটা আলটিমেটলি কি? সরণ ভেক্টরটা হচ্ছে এই যে সে এখান থেকে এখানে আসছে না, এই যে এখানে একটা ভেক্টর উৎপন্ন হয়েছে না, বা একটা নির্দিষ্ট দিকে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে না, এটাই তো সরণ। তাহলে এই যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে সরণ ভেক্টর। তাহলে বলেন আপনি সরণ ভেক্টরকে কিভাবে ডিফাইন করবেন? এখানে সরণ ভেক্টর খুব সহজে ডিফাইন করা যায়, যেমন পরের অবস্থান মাইনাস আদি অবস্থান। এই দুইটাকে যদি মানে পরের অবস্থান থেকে যদি আমি আদি অবস্থানে বিয়োগ করি, তাহলে যে ভেক্টরটা হবে সেটা তো আলটিমেটলি আমার সরণ, মানে সেটা তো সেই দূরত্ব অতিক্রম করছে, ঠিক না? তাহলে এটা কত? ও কিউ মাইনাস ওপি, সরি ওকে তো লিখছি আমি। তার মানে আলটিমেটলি কি, এটাকে আমি পি বলি, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। আলটিমেটলি সেটাকে আমরা ধরেন আর দ্বারা বললাম। তার মানে এখান থেকে আপনি কি বুঝতেছেন যে দুইটি অবস্থান ভেক্টর একই বস্তু যদি হয়, তাহলে তাদের অবস্থান ভেক্টরের যে পার্থক্য বা অন্তর, সেটাই হচ্ছে মূলত সরণ। এবং সরণ মানে আমরা এটাই বুঝি যে ধরেন সাপোজ আমি এখন এখানে আছি, এখান থেকে অন্য কোনো একটা জায়গায় গেছি, তাহলে আমার সরণটা কোনটা? এই জায়গা থেকে ওই জায়গায় পরিবর্তনটাই তো সরণ আলটিমেটলি, ঠিক না? তাহলে এই যে পরিবর্তনটাই হচ্ছে আলটিমেটলি সরণ। তাহলে সরণ ভেক্টর আমরা কি পাইলাম, যে কোন একটা বিন্দুর অবস্থানের পরিবর্তনের কারণে যে ভেক্টর উৎপন্ন করতেছে অবস্থানে, যে এখান থেকে সে এখানে ছিল সে এখান থেকে এখানে আসছে, তাহলে যেখানে একটা পরিবর্তন হয়েছে না অবস্থা, এই জিনিসটা হচ্ছে মূলত আমার সরণ ভেক্টর। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমার ভেক্টর প্রকারভেদ। আপনাদের বইয়ে দেখবেন আরো অনেকগুলো ভেক্টর প্রকারভেদ আছে, কিন্তু আমরা সেগুলো আপাতত করছি না। আমরা ভেক্টর প্রকার করছি। এখন আমরা ভেক্টর নিয়ে একটা ছোট্ট ম্যাথ দেখি। সাপোজ একটা বিন্দু পি দেওয়া আছে 2,1,3, এবং আরেকটা বিন্দু কিউ দেওয়া আছে ধরুন 3,3,5। এখন আমাকে বলা হচ্ছে পি কিউ বের করার জন্য। তাহলে পি কিউ মানে কি, দেখেন পি থেকে সে কোথায় গেছে, কিউ বিন্দুতে, তার মানে আলটিমেটলি কিউই সরণই, কিন্তু সরণটাই বের করতে বলছে। যাই হোক, সরণ বা আমরা যেটা দেখেন সরণ বল নাই, যেহেতু আমরা এটা আপাতত না ধরি, পি কিউ ধরে একটা ভেক্টর। ফার্স্টে দেখেন আমি পি বিন্দুটা গ্রাফে বসাই। তো পি বিন্দুটা কত, 2,1, তাহলে এক্স এর দিকে 2 ঘর আর ওয়াই দিকে 1 ঘর, তাহলে বিন্দুটা হচ্ছে মূলত এটা। আর জেড এর দিকে 3 ঘর, সেটা তো আলটিমেটলি উপর দিয়ে হবে। সেটা যদি আমরা এখানে যেহেতু 2D, আমরা 3D ডিপেন্ড করতে পারতেছি না, তাহলে ধরুন সাপোজ এটাই হচ্ছে সেই বিন্দুটা। এবার আসেন কিউ ভেক্টর। কিউ ভেক্টর কত, 3,3, তাহলে 3 এদিকে হচ্ছে 1 2 3, তার মানে এটাই হচ্ছে আমার কিউ বিন্দুটা 3,3,5। এই যে কিউ, এটা হচ্ছে পি। তাহলে পি কিউ আলটিমেটলি কোনটা, এই দূরত্বটা না, এই যে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা, সেটাই হচ্ছে আলটিমেটলি আমার পি কিউ। তো এখন পি কিউ দূরত্বটা আমরা কিভাবে বের করবো? তো পি কিউ বের করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে পি বিন্দুটাকে ভেক্টর প্রকাশ করতে হবে। তো কোন একটা বিন্দু থেকে কোন একটা ভেক্টর কিভাবে প্রকাশ করে? বিন্দু থেকে ভেক্টর প্রকাশ করার জন্য সিম্পল ওয়ে, যেহেতু আমাকে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের মানে কি, কি বলবো, ভুজ কোটি এগুলো দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট এর সাথে কি করব, ওই অক্ষগুলো বড় যে একক ভেক্টর আছে সেগুলোকে যোগ করে দেবো। যেমন এক্স অক্ষ বরাবর পি বিন্দুর জন্য এক্স অক্ষ বরাবর ভুজ কত, 2, তাহলে এক্স অক্ষ বরাবর আমার ভেক্টর কত, আই ক্যাপ, তাহলে 2i ক্যাপ প্লাস 1 ইন্টু জে ক্যাপ, তার মানে হচ্ছে জে ক্যাপ প্লাস 3 ইন্টু কে ক্যাপ, যেহেতু জেড অক্ষ বরাবর 3 ঘর বা 3। এবার আসেন কিউ, তাহলে সেম কিউ কত হবে, 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, সিম্বলেশন। তাহলে পি এবং কিউ এই দুইটা ভেক্টরকে আমরা পাইছি। তাহলে আমাকে বের করতে বলছে কি এখন পি কিউ। তাহলে পি কিউ ইকুয়ালস টু কি হবে বলেন? পি কিউ ইকুয়ালস টু হবে কিউ ভেক্টরের মাইনাস কি পি ভেক্টর, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। কেন? ওই যে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, এটা বিয়োগ করলে তো আমি মূলত সরণটা পাবো আমার। তাহলে এখন বিয়োগ করেন, কিউ থেকে পি বিয়োগ করেন। কিউ থেকে যদি আমি পি বিয়োগ করি তাহলে কত হয় আমার, কি ভেক্টর মান হচ্ছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস 2i ক্যাপ
প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, ঠিক না? তো এখন এই ঠিক 3k ক্যাপের মধ্যে আমি যদি বিয়োগ করি এখন একটা থেকে একটা, তাহলে দেখেন আই থেকে আই বিয়োগ করেন, 3টা আই থেকে 2টা আই গেলে কয়টা আই? একটা আই। 3টা জে থেকে একটা জে গেলে 2টা জে প্লাস 2j, তারপর 5টা কে থেকে 3টা কে গেলে প্লাস 2k। তাহলে এই যে ভেক্টরটা আমি পাইলাম এটাই হচ্ছে আলটিমেটলি আমার পি কিউ ভেক্টর। বুঝা গেছে কিনা? তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি আমার কি ভেক্টর? পি কিউ ভেক্টর। তো এটা ছোট্ট একটা শর্টকাট ম্যাথ। এই জিনিসটা বুঝলে আপনারা আশা করি ভেক্টর প্রকার, ভেক্টরের যে প্রকাশ টকাশ এগুলো বুঝতে পারবেন। এবার আসি আরেকটা টপিক, সেটা হচ্ছে ভেক্টরের যোগ। এখন আমরা বুঝছি ভেক্টরের প্রকার, এখন আমরা পড়ব ভেক্টরের যোগ বিধি। ভেক্টরের যোগের অনেকগুলো বিধি আছে, তো আমরা এখান থেকে নর্মালি বিধি পড়ি যে দুইটা, একটা হচ্ছে ত্রিভুজ বিধি, একটা হচ্ছে সামুদ্রিক বিধি। ফার্স্টে আসেন ত্রিভুজ বিধিটা কি। আবার একটা সাধারণ বিধিও আছে কিন্তু ভেক্টর যোগের, তো সাধারণ বিধিটা ত্রিভুজ বিধিটা প্রায় সেমই। সেটা কি বিধির হচ্ছে এমন যে দুটি ভেক্টরকে যদি আমি একটা শেষ বিন্দুতে যদি আরেকটার পাদে বিন্দু স্থাপন করি, কি বললাম? একটি ভেক্টরের শেষ বিন্দুতে অন্য ভেক্টরের পাদে বিন্দু স্থাপন করলে তো যেহেতু আমরা এখানে যোগ করতেছি, যোগ মানে কি দুইটা যোগ হয়ে একটা লব্ধি পাবো, ঠিক আছে, যেটাকে ভেক্টর ভাষায় লব্ধি বলা হয়। যোগ করে যে যোগফলটা পাবো সেটাকে মূলত ভেক্টর ভাষায় কি বলা হয়? লব্ধি। তাহলে যোগ করলে আমরা যে আলটিমেটলি লব্ধিটা পাবো সেই লব্ধিটা কি হবে? সাপোজ এই লেখা অনুযায়ী যদি আমরা বসাই, এটা একটা ভেক্টর, এই ভেক্টরের শুরুর বিন্দু এটা, শেষ বিন্দু এটা। তাহলে শর্ত অনুসারে একটি ভেক্টরের শেষ বিন্দুতে অন্য একটা ভেক্টরের শুরুর বিন্দু বসাইতে হবে, যে বসাইলাম, এটা শেষে এটা শুরু, ঠিক না? তাহলে এখন বলা হচ্ছে তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলটা কি হবে? করলে এদের লব্ধি হবে কোনটা? প্রথম ভেক্টরের শুরু বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ পর্যন্ত এটা হচ্ছে কি মান, প্রথম ভেক্টরের লব্ধির মান, ঠিক আছে? মান হবে কোনটা? এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে এদের মান। তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, আর এটা যদি একটা ভেক্টর আর হয়, তাহলে আমরা শর্ত অনুসারে কি বলতে পারি? যে এখানে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ, অর্থাৎ এদের দুইজনের যোগফলের মান হচ্ছে আর। এবং দিক কোন দিকে হবে? তাহলে দিকটা হবে সেম, প্রথম ভেক্টরের শুরু থেকে পরের ভেক্টরের শেষের দিকে, তার মানে দিকটা হবে এখান থেকে এই দিকে। বুঝা গেছে কিনা? তাহলে এই ত্রিভুজ বিধি মূলত এই জিনিসটাই, যে দুটি ভেক্টরের যদি একটা ভেক্টরের শেষ বিন্দুতে একটা ভেক্টর যদি শুরুর বিন্দু স্থাপন করি, তাহলে তাদের যোগফল বা লব্ধিটা হবে প্রথম ভেক্টরের শুরু বিন্দু থেকে পরের ভেক্টরের শেষ বিন্দুর দিকে, এবং মান হবে অতটুকুই, এখান থেকে এতটুকু। এবং ত্রিভুজ বিধিটা এটা বলা হয় যে দুইটা ভেক্টরকে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু হিসেবে কল্পনা করি, তাহলে তাদের যোগফল বা লব্ধিটা হবে তার তৃতীয় বাহুটা। তৃতীয় বাহু কোনটা? এটা। এবং ডিরেকশন হবে এই টাইপের ডিরেকশন। তাহলে যেটা একটু আগে বললাম যে সাধারণ বিধি এবং ত্রিভুজ বিধিটা প্রায় সেমই, এবং এটাই ত্রিভুজ বিধি ও সাধারণ বিধি আমরা চিন্তা করতে পারি। তাহলে ভেক্টর বিধিটা আবার বলতেছি, যে একটা ভেক্টরের শেষ বিন্দুতে অপর একটা ভেক্টর যদি আমরা শুরুর বিন্দু স্থাপন করি, তাহলে তাদের দুইজনের যোগফল হবে কোথায়? প্রথম ভেক্টরের শুরু বিন্দু থেকে পরের ভেক্টরের শেষ বিন্দুর দিকে, এবং এটাই হচ্ছে ত্রিভুজ বিধি। আশা করি বুঝছেন। এরপর আসেন বহুভুজ বিধি। বহুভুজ বিধি আলটিমেটলি অনেকগুলো ত্রিভুজ বিধির যোগফল, বেছাড়া আর কিছুই না। যেমন কি সাপোজ আমরা যদি একটা বহুভুজ আঁকি, যেটা একটা বহুভুজ, যে নির্দিষ্ট একটা দিক দিই আমি, তাহলে এই যে ভেক্টরগুলো একটা দিক দিলাম, পি কিউ আর এস। তাহলে এখন এদের যোগফল কিভাবে বের করবো? দেখেন তো এটা ত্রিভুজ, এই দুইটা ভেক্টর ত্রিভুজ বিধির মধ্যে পড়ে কিনা? একটা ভেক্টরের শেষ বিন্দুতে আরেকটা ভেক্টরের শুরুর বিন্দু আছে,
তাহলে এদের যোগফল কোনটা হবে? মাস্ট বি এখান থেকে এতটুকু, ঠিক না? এটাকে আমরা অন্য একটা ভেক্টর বলি, ধরেন টি ধরলাম, এই ভেক্টরটা হচ্ছে আমার টি এবং দিক হবে এখান থেকে এখানে, ঠিক না? তাহলে এখন দেখেন এই দুইটা যোগ হয়ে এই ভেক্টরটা হয়ে গেছে, তাহলে এই দুইটা ভেক্টর কি আর আছে? আমরা তো এই দুইটা ভেক্টরের লোভ দিয়ে নিয়ে ফেলছি, তাহলে এই দুইটা ভেক্টর না লিখলে আমার চলতেছে। এবার আসেন এখানে কি আছে? টি এবং আর, তাহলে টি এবং আর সেম, দেখেন টি এর শেষ বিন্দুতে আর এর শুরুর বিন্দু আছে, তাহলে আমরা এটাকেও কি সেম ভাবে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এদের যোগফল কোনটা হবে? এখান থেকে এই যে এখানে, ঠিক না? এবং তাহলে এটাকে আমরা একটা নাম দিই টি, এটাকে ধরেন দিলাম কিউ, তাহলে কিউ থাকবে লিখছিলাম ইউ দি, ঠিক আছে? এটা ভেক্টর দিলাম ইউ ভেক্টর। তাহলে এই যে টি এবং আর এই দুইটা মিলে হয়ে গেছে কি আমার ইউ ভেক্টর, এবং ইউ এর দিক কোন দিকে হবে? মাস্ট বি টি এর শুরু থেকে আর এর শেষের দিকে, এই যে দিকটা দিলাম এখান থেকে এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যেহেতু এই দুইটা মিলে ওইটা হয়ে গেছে, তাহলে এই দুইটাকে আমরা চাইলে আবার মুছে দিতে পারি, দিলাম। তাহলে এখন আসেন আপনার আছে কে ইউ এবং এস, ঠিক আছে? আচ্ছা, এসের ডিরেকশনটা আমি উল্টা দিয়েছি, এটা তো হবে, এটা তো করা যাবে, বাট আপাতত আমরা না করতেছি। আচ্ছা, তাহলে এই যে দেখেন সেম, এটার শেষ বিন্দুতে এটার শুরুর বিন্দু আছে, এই যেখান থেকে এখানে যাচ্ছে, তার মানে এটা শুরু এটা শেষ, ঠিক না? তার মানে এটা শেষ বিন্দুতে এটা শুরু বিন্দু আছে, তাহলে এটার যোগফলটা কোনটা হবে? এখান থেকে এই যে এখানে, এবং দিক হবে এটা শুরু থেকে এটা শেষের দিকে, তাহলে এটাকে আমরা ধরি কি ভি। তাহলে আলটিমেটলি এই যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস সবগুলো যোগ করে আমরা কি পেলাম? কোনটা? ভি। তাহলে দেখেন এটা একটা বহুভুজ কিনা? বাহু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো বাহু। তাহলে এই সবগুলো বাহু যোগ করে আলটিমেটলি যে ভেক্টরটা পাইলাম সেটা হচ্ছে কে ভি। কিন্তু আমরা এখানে কোনো বহুভুজের সূত্র টুত্র অ্যাপ্লাই করি নাই, সবগুলোই ত্রিভুজ সূত্র আলাদা আলাদা করে অ্যাপ্লাই করে এই মানটাকে পাইছি। মানে বহুভুজের যে সূত্রটা সেটাও আলটিমেটলি ওই ত্রিভুজ সূত্রের মতোই। এবার আসেন ভেক্টর যোগের আরেকটা সূত্র, এটা হচ্ছে সামান্তরিক সূত্র। আমরা ভেক্টর একটু আগে কল্পনা করছিলাম যে একটা ভেক্টরের শেষ বিন্দুতে আরেকটা ভেক্টরের শুরুর বিন্দু দিব, ঠিক না? আর যদি এরকম না হয়, দুইটা ভেক্টর যদি একই জায়গা থেকে উৎপন্ন লাভ করে, যে একটা শেষ একটা শুরু নাই, দুটোটা একই জায়গা থেকে উৎপন্ন লাভ করছে, সাপোজ এই ভেক্টরটা এখান থেকে উৎপন্ন লাভ করছে, এই ভেক্টরটা এখান থেকে, এক দুটো ভেক্টর দেখেন শুরুর বিন্দুটা একই জায়গায়, শুরুর বিন্দুটা কোথায়? একই জায়গায়, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলটা কি হবে? এখন এই দুইটা ভেক্টরকে আমি চাইলে একটা সামান্তরিক হিসেবে কল্পনা করতে পারি কিনা? সামান্তরিকের দুইটা বাহু হিসেবে কল্পনা করতে পারি। তাহলে কল্পনা করলে এই যেটাই হচ্ছে সামান্তরিক বিধি, যে দুটি ভেক্টরকে যদি আমি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করা যায়, এই যে দুইটা সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করা যায়, তাহলে ওই দুইটা ভেক্টরের যোগফল হবে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। সামান্তরিক কি বরাবর? কর্ণ বরাবর। তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এবং এই ভেক্টরটা যদি আর হয়, তাহলে এখানে বলা যায় আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। বুঝা গেছে কিনা? তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু কি হবে? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবং তাহলে সামান্তরিক বিধিটা কি যদি লিখি আমরা, দুইটি ভেক্টরকে যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করা যায়, তবে ওই দুটি ভেক্টরের যোগফল হবে উক্ত সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে যেটা আমরা একটু আগে প্রমাণ করলাম যে এই একটা ভেক্টর এবং চাইলে আপনি এটাকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরতে পারেন, ঠিক না? তাহলে দুইটা সন্নিহিত বাহু যদি ধরি, তাহলে দেখেন এদের যোগফলটা কি? ওই যে সামান্তরিক সূত্র অনুসারে যে এদের কর্ণ বরাবর, তাহলে আর ভেক্টরটা হচ্ছে আলটিমেটলি পি এবং কিউ ভেক্টরের যোগফল। এটা চাইলে কিন্তু ত্রিভুজ ভেক্টরটা, এটাও কিন্তু এই ত্রিভুজ ভেক্টরের মতোই কি হবে? সামান্তরিক সূত্র অনুসারে আমরা কি সামান্তরিক হিসাবে আমরা কি জানি? এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়? সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই ভেক্টরটা যদি কিউ হয়, সাপোজ এই বাহুটা অবশ্যই কিউ হবে, ঠিক আছে, যেহেতু একটা সামান্তরিক। তাহলে এটা যদি কিউ হয়, এটাও কিউ। তাহলে দেখেন তো এই অংশটার কথা চিন্তা করেন, এই যে এই ত্রিভুজটার কথা চিন্তা করেন, যে এটা পি, এটা শেষ বিন্দুতে এটা শুরু বিন্দু আছে কিনা?
অবশ্যই। তাহলে এদের যোগফল কি হবে? প্রথমটা শুরু থেকে পরেরটার শেষের দিকে যাওয়ার ভেক্টর। তাহলে এটাও আলটিমেটলি ওই ত্রিভুজ বৃদ্ধিরই আরেকটা রূপ। ঠিক আছে? এটা আলটিমেটলি ত্রিভুজ বৃদ্ধিরই আরেকটা রূপ। তাহলে আমরা ভেক্টর দুইটা সূত্র পাইলাম, ভেক্টর চৌকের দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামন্তরিক সূত্র। এই সামন্তরিক সূত্র নিয়ে আমাদের আরো অনেক পড়াশোনা আছে, যে ভেক্টরের মান, লব্ধির মান বের করা, লব্ধির দিক বের করা, সেগুলো আমরা একটু পরেই পড়বো। তার আগে আর ছোট্ট একটা জিনিস করে আসি, সেটা হচ্ছে ভেক্টরের যোগ, সরি ভেক্টরের বিয়োগ। যোগ করলাম, বিয়োগ। তো ভেক্টর বিয়োগ আমি একদম শুরুতে বলছিলাম যে ভেক্টরের বিয়োগ বলতে আলটিমেটলি তেমন কিছু নাই, আলটিমেটলি ওটা যোগের একটা রূপ। যেমন কি ধরেন এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক না? তো এখন আপনাকে বলা হলো যে এই দুইটা ভেক্টর কি করার জন্য? যোগ করার জন্য। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তো এই দুইটা ভেক্টরকে কি করার জন্য? বিয়োগ করার জন্য, মানে পি মাইনাস কিউ বের করার জন্য। পি মাইনাস কিউ। তাহলে এখন আমরা পি মাইনাস কিউ হিসেবে আমরা কি লিখতে পারি দেখেন তো? পি মাইনাস কিউ, এটাকে চাইলে লেখা যায় না পি প্লাস মাইনাস কিউ, লেখা যায় কি না? তাহলে যে দেখেন পি প্লাস মাইনাস কিউ দ্বারা কি বুঝতেছি? আমরা এই বিপরীত ভেক্টর সম্পর্ক আসছি, যে কোনো একটা ভেক্টরের বিপরীত ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মাইনাস দ্বারা প্রকাশ করি। এর কিউ এর বিপরীত ভেক্টর হচ্ছে কি? মাইনাস কিউ। তখন এখান থেকে কি বুঝতেছি? যে পি এর সাথে যদি আমরা কিউ এর মাইনাস ভেক্টরকে যোগ করে দিই, তাহলে আমরা মূলত তাদের কি পাবো? বিয়োগফলটা পাবো। তাহলে এটা চিত্রতে করি, যে কিউ ভেক্টর এটা, কিউর দিক হচ্ছে এদিকে, তাহলে কিউ এর বিপরীত ভেক্টর কোন দিকে হবে? ঠিক এদিকে, সেম মানে, ঠিক না? তার মানে এটা যদি কিউ হয়, এটা হচ্ছে আমার মাইনাস কিউ। তাহলে এদের যোগফল করতে, এই যে শুরুর থেকে শেষে দেখেন, এটা শেষ বিন্দুতে এটা আদি বিন্দু আছে, এই অংশটা কিন্তু বা, আমরা যদি মাইনাস কিউ আপাতত মুছে ফেলি, তাহলে এটা যদি পি হয়, পি এর দিক হচ্ছে এদিকে, কিউ মাইনাস কিউ দিক হচ্ছে এদিকে, তাহলে পি এর শুরু থেকে কিউ এর মাইনাস কিউ এর শেষ পর্যন্ত যে দিকটা, যে ভেক্টরটা, সেটাই হচ্ছে আলটিমেটলি এদের যোগফল বা বিয়োগফল, যেটাই বলি না কেন। তাহলে এটাকে আমরা ধরলাম কি এস। তাহলে এস ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? এস ভেক্টর ইকুয়ালস টু পি প্লাস মাইনাস কিউ না? তাহলে আলটিমেটলি কি? পি মাইনাস কিউ। তো আলটিমেটলি যোগ বিধিটা, বিয়োগ বিধি যেটা বলি ভেক্টরের, সেটা আলটিমেটলি যোগ বিধি। ঠিক আছে? কারণ ভেক্টর বিয়োগ বলতে যোগকে বোঝায়, যে ভেক্টর যদি বিয়োগ করতে, দুইটি ভেক্টরকে যদি বিয়োগ করতে বলে, তার মানে আপনি যে কোনো একটা ভেক্টরকে বিপরীত করে ওই ভেক্টরের সাথে যোগ করে দিবেন, তাহলে আলটিমেটলি তাদের বিয়োগফলটা পেয়ে যাবেন। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস ছিল, আজকে ফার্স্ট ক্লাসটা এতটুকুই। তো এরপরে আমরা ভেক্টরের আরো যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ, সেই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা আপাতত এতটুকুই শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।